নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথে আজকের নিবেদন নবনীতা দেবসেনের লেখা ছোট গল্প মেজ কাকিমার গল্প। মেজ কাকিমার অনেক গল্প, কোনটা ছেড়ে কোনটা বলি, এই কালকেরটাই আগে বলা যাক। ছোট কাকু অফিস থেকে দুপুরে লাঞ্চ খেতে বাড়ি আসেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞাসা করলেন, মেজ বৌদি, আমার কোনো চিঠি এসেছে? মেজ কাকিমা বললেন, চিঠি? তা তুমি আসছো না, আমি তো রান্না বান্না সেরে তোমার জন্য বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখি পিয়ন আসে কি না তুমি আসো। এমন সময় পাশের বাড়ির সোমার মায়ের দেখা পেলুম। সোমার মায়ের খবর তো জানো, তার ভাইয়ের চোখের অপারেশন হয়েছে, ম্যাড্রাসে গেছে। সেই সময়েই আবার তার মায়ের হলো হার্ট অ্যাটাক, সেও হাসপাতালে। বেচারি একলা ভেবে ভেবে অস্থির, ম্যাড্রাসে ভাইয়ের খবর নেবে না পিজিতে মাকে দেখতে যাবে। সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। তা সোমাও বেশি খুব শক্ত মেয়ে, ছেলেবেলা থেকে পিতৃহীন হলে লোকে অমনি শক্ত হয়ে যায়। সে বললে, মা, তোমাকে ম্যাড্রাসের কথা ভাবতে হবে না, তুমি পিজিতেই যাও। কি সুবুদ্ধি, ভেবে দেখো একবার ঠাকুরপো, অতটুকুনি মেয়ে কলেজে পড়ছে মাত্র। তারপর সোমার মা তো চলে গেল, আমি ভাবলুম সোমার জন্য তো পাত্র দেখা উচিত এবার, মেয়ে বেশ বড় হয়ে গেছে। রাস্তা দিয়ে উমেশবাবু যাচ্ছিলেন, দেখেই মনে হলো উমেশবাবুর 4 ছেলের তো এখনো বিয়ে হয়নি। বিলেতে না আমেরিকায়, খড়গপুরে না দুর্গাপুরে, কোথায় না কোথায় যেন ছেলে 4টেই দূরে দূরে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনোটা পড়ছে, কোনোটা বা চাকরি করছে। কে যে কেমন পাত্তর হয়েছে ঠিক জানি না। উমেশবাবুকেই বরং ডেকে জিজ্ঞাসা করি। তা উমেশবাবু তখন পোস্ট অফিসে যাচ্ছিলেন, বিলাতের না আমেরিকার চিঠি ডাকে দিতে। তাকে বলে দিলুম ওই সঙ্গে আমার জন্য খান 2 পোস্ট কার্ড এনে দিতে। বলুম, দাঁড়ান, 30টা পয়সা নিয়ে যান। তা উনিও দাঁড়াবেন না, আমিও ছাড়ব না। ওই করতে করতে ছেলেরা যে কি করছে, কে কি পড়ছে, সেসব জিজ্ঞাসি করতেই ভুলে গেলুম। বয়সের দোষ আর কি, তাও উমেশবাবু। ছোট কাকু ডাল শেষ করে চচ্চড়ি মাখতে মাখতে বললেন, মেজ বৌদি, আমার কি কোনো চিঠি এসেছে? সেই কথাই তো বলছি, তা পিয়নেরও দেখা নেই, তোমারও দেখা নেই। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলুম মাথায় তেলটা মেখে নি। তা তেলের যা অবস্থা হয়েছে, জবা কুসুম কান্থারাইডিন তো মাখিনি, একদম প্লেন নারকোল তেল, তাতেই কি খরচা কি খরচা। মাঝে মাঝেই ভাবি, দূর ছাই, চুলে তেল দেওয়ায় ছেড়ে দেব। তা পাকা কাঁচা যাই হোক, 4টিখানি চুল তো আছে মাথায়, তেল না দিলে মাথা যেন ফেটে যায়। রাগ করে 2 দিন তেল না মাখলেই প্রেসার চড়ে যায়, সে আরেক কেলেঙ্কারি। তা আজকাল সিঙ্গি মার্কা বদল করে প্যারাশুট মার্কা কিনছিলুম, এখন আবার সেটাও বদল করে। এবার মাছের কাঁটা বাছতে বাছতে কাকু বললেন, মেজ বৌদি, আমার কোনো চিঠি এসেছে? চিরপ্রশান্ত চিরসহিষ্ণু ছোট কাকু ধৈর্যভাবেই প্রশ্ন করলেন। আহা হা, সে কথাই তো হচ্ছে, এতটুকুতে এত অধৈর্যি হলে চলবে কেন? ওই চিঠির কথাই তো হচ্ছে। তা আমি ভাবলুম পিয়নের তো দেখা নেই, বরং তেলটা একটু চাঁদিতে ঘষেই নি। তারপর তেল মাখতে মাখতে দেখি কি সর্বনাশ, ও বাড়ির চাঁদুর ছেলেটা ন্যাড়া ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। ওরে বাবারে, এই ন্যাড়া ছাদে ঘুড়ি ওড়ানোর মতন এত দূর ডেঞ্জারাস খেলা আর নেই। আমি তো অমনি চেঁচাতে শুরু করেছি, ও চাঁদু, ও চাঁদু, তোর ছেলে যে পড়ে মলো রে, কি করছিস, আগে ছেলেকে নামা। তা চাঁদু বাড়ি ছিল না, সকালবেলায় এই সময়ে অবশ্যই সে থাকে না কোনো দিনই, তবে তো রোজই আপিস। সেই সুযোগে ছেলেটা ছাদে উঠেছে, তাদের স্কুল সব বন্ধ কি না, গরমের ছুটি দিয়ে দিয়েছে। এর মধ্যে স্কুলগুলো যে কটা দিনই বা খোলা থাকে আর কটা দিন বন্ধ। মেজ বৌদি,
ছোট কাকু কাঁচা আমের ফটিক ঝোলে চুমুক দিয়ে গোঁফ ঝাড়তে ঝাড়তে বললেন, আমার কি কোনো চিঠিপত্তর এসেছে? আহা, চিঠির কথাই তো বলছি, না তো কি কথা বলছি আর। ভাবলুম তেলটা যখন মাখা হয়ে গেল, একেবারে গামছাটা নিয়ে কাপড় চোপড় নিয়ে নিচে কলতলায় নাবি, তোমার ডাক বাক্সটাও দেখা হবে, চানটাও সারা হবে। এমন সময়ে সাবির টেলিফোন এলো। সাবির শাশুড়ি যায় যায়, জানোই তো। সাবিদের বাড়ি টেলিফোন নেই, খবর যা কিছু আমার এখানেই দেয়। আমি তখন কি করি, কেমন করে সাবিকে ডেকে পাঠাই? ঘরে তো কেউ নেই। তখন বললুম, তা খবরটা বরং আমাকেই দিয়ে দাও। দুপুরবেলা যখন ছোট ঠাকুরপো ভাত খেতে আসবে, তার হাতে সাবিকে খবর দিয়ে দেব। তা হাতে তেল নিয়ে ফোন ধরা যদি না যায়, কলম ধরা বড়ই শক্ত। তখন সাবির দেওরকে বললুম, ধরো, তেল হাতটা ধুয়ে আসি। দইয়ের বাটিটা নামিয়ে রেখে ছোট কাকু বললেন, মেজ বৌদি, আমার কি কোনো চিঠি? আহা, শোনোই না সবটা। এত অধীর হলে কি সংসার চলে? অফিসের কাজকর্ম করোই বা কেমন করে তোমরা? তাড়াতাড়ি তেল হাত ধুয়ে সাবির দেওর যা যা বললে সব একখানা কাগজে লিখে নিলুম। সেই চিঠি লিখে ওকে বললুম ছোট ঠাকুরপোকে দেব। সে ঠিক ভাত খেয়ে অফিস যাবার পথে সাবিকে দিয়ে যাবে তার শাশুড়ির খবরটা। চিঠি চিঠি করে যে পাগল করে দিচ্ছ, তা সেই চিঠির কথাই তো বলছি, শুনলে তো? ছোট কাকু হাত ধুয়ে মেজ কাকিমার হাত থেকে মশলা নিয়ে খেতে খেতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, তাহলে মেজ বৌদি, সাবির চিঠিটাই দিয়ে দাও, যাবার পথে দিয়ে যাচ্ছি। সে কি আর আছে? রাস্তা দিয়ে তক্ষুনি মনমোহন ছুতোর মিস্ত্রি যাচ্ছিল। সে তো সাবিদের পাশের বাড়িতেই কাজ করছে, তার হাতে পাঠিয়ে দিয়েছি। তখনই পেয়ে গেছে, ওসব খবর ফেলে রাখতে হয়? ছিটকিনি খুলতে খুলতে ছোট কাকু বললেন, তাহলে আজকে সকালের ডাকে আমার কোনো চিঠি আসেনি। মেজ কাকিমা পিছু পিছু গেছেন দেওরকে এগিয়ে দিতে। ফস করে জ্বলে উঠলেন, কে বললে আসেনি? আমি কি বলেছি একবারও যে তোমার কোনো চিঠি আসেনি? কেন আসবে না চিঠি? আমি পিয়নকে দেখতে পাইনি বলেই যে চিঠি আসবে না তেমন কি কোনো নিয়ম আছে? এই তো তোমার দুখানা পত্তর এসেছে, এই দরজার কাছেই টেবিলের উপর খবরের কাগজ চাপা দিয়ে তুলে রেখেছি, পাছে উড়ে যায়। খবরের কাগজের গোছা তুলে বীর দর্পে মেজ কাকিমা দুটি খাম এগিয়ে দিলেন ছোট কাকুর হাতে। কেউ যদি কড়া নেড়েছে তবে তার আর রক্ষে নেই। অমনি মেজ কাকিমা চেঁচাবেন, বৌমা, বৌমা, মিষ্টি আনো, শরবত করো, অতিথি নারায়ণকে অমনি ফেরাতে নেই। তারপর তো দরজা খোলা হলো। মেজ কাকিমা ছুটে এসে মোড়া পেতে দিয়ে পাখা খুলে বললেন, কাকে চাই আপনার? যদি অচেনা হয় তবু, বৌমা, শরবত করো, মিষ্টি আনাও। তিনি হয়তো কোনো সেলস রিপ্রেজেন্টেটিভ, ভাব দেখে লজ্জা পাচ্ছেন। এখন অতিথি বলতে সব বাড়িতেই এঁরাই প্রধান। এরোপ্লেনের সুটকেস, ইলেকট্রিকের ঝাঁটা বালতি, গ্যাসের উনুন, বাসন কোসন, তেল, সাবান, খাবার দাবার, কি না আনেন এরা, এমনকি অন্তর্বাস পর্যন্ত। মেজ কাকিমার সব কিছুই দেখা চাই, শোনা চাই। তারপর অতিথিকে মিষ্টির থালা দিয়ে শরবত খাইয়ে জিনিসপত্র কিনে বিদায় করা চাই। জিনিস লাগুক বা না লাগুক, মেজ কাকিমা কিনবেনই, যদি না বড্ড বেশি দামই হয়। শখানেকের মধ্যে হলে তাকে খালি হাতে ফিরতে হবে না এই বাড়ি থেকে। মেজু কাকিমার কল্যাণে বাড়ি খেলো সাবানে, জেলো ফিনাইলে, বেফিট অন্তর্বাসে, স্যানিটারি ন্যাপকিনে, শ্যাম্পুতে, পাউডারে, ম্যাগিতে, বোনভিটাতে ভর্তি। অতিথিকে ফেরাতে কষ্ট হয় মেজো কাকিমার। এত রোদ্দুরে, আহারে, লোকের দৌড়ে দৌড়ে ঘুরছে। ওদের বুঝি কষ্ট হয় না? কিছু না কিনলে চলবে কেন? আজ দরকার নেই, কাল হবে। যাকে রাখো সেই রাখে। মেজ কাকিমার লক্ষ্মীর ভাণ্ডার। বড় বৌদির মতো এমন পুত্রবধূ জগতে হয় না। বড় বৌদির সহ্যের সীমা নেই, ভালোবাসার অন্ত নেই। আমরা অধৈর্য হয়ে যাই, বৌদি শুধু হাসেন। দাদার মৃত্যুর পর থেকে বড় বৌদি একরকম একা। দিনের বেলাটা স্কুলে পড়ান, বাকি সময়টা মেজ কাকিমাকে নিয়ে। মেজ কাকিমা তার অতিথিদের গলা নিচু করে বলেন, বড় বৌমা আবার একটু কৃপণ আছে,
ছোট ছোট গেলাসে শরবত দেয়, 8 আনা দামের রসগোল্লা আনায়, তবু দেয় তো। আমার মেয়ে হলে, ও বাবা, এ যদি সন্ধ্যারানী হতো কিছু দিতই না। এই দিচ্ছি মা করেই সন্ধে উতরে দিত। তোমরা চলে যেতে। চিরকাল কি কেউ জল খাবারের লোভে লোভে বসে থাকতে পারে? তখনও জল খাবারের আশায় বসে থাকা, অথবা জল খাবার খেতে ব্যস্ত অতিথিরা এই অতি স্পষ্ট কথোপকথনে যার পরনায় অস্বস্তি বোধ করেন, কিন্তু অনুপায়, না খাইয়ে ছাড়বেনও না মেজো কাকিমা। লৌহ ভীমচূর্ণ করার মতো যত্ন তার। হ্যাঁ, সন্ধ্যা হলে বলতো, মা, তোমার সবটাতেই বাড়াবাড়ি। এসেছে জিনিস বেচতে, তোমার আত্মীয় নয়, কুটুম্ব নয়, জ্ঞাতপুত কেউ নয়, তাদের মিষ্টির থালা ধরে দেবার কি দরকার? আমি বলি, কি দরকার সেটা তুই কি করে বুঝবি সন্ধ্যা? বুঝি আমি, আর বোঝে তারা। আমার এতেই পুণ্যি। অতিথি অতিথি, কি জন্যে এসেছে, চাঁদা চাইতে না সাবান বেচতে, সে আমার জেনে কাজ নেই। যেই এ বাড়িতে পায়ের ধুলো দেবে সেই নারায়ণ, তাকেই সেবা করা অবশ্য কর্তব্য। বক্তৃতার পর বেশিরভাগ ক্ষেত্রেই শুধু শরবত খেয়ে চলে যান, মিষ্টির থালায় হাত দেন না অতিথিরা। এ তো গেল অচেনা অতিথিদের বেলায়। যখন সত্যিই চেনা লোক, মেজো কাকিমা উচ্ছ্বসিত। এসো এসো বৌমা, খাবার সাজাও, বুলু বাচ্চু এসেছে। বৌমা, খাবারটা সাজাতে কত দেরি করছো? বুলু বাচ্চুকে আর কতক্ষণ বসিয়ে রাখবে? বৌমা, খাবার থালাগুলো তুলে নাও, বুলু বাচ্চুকে হাত ধোবার জল দাও, ওরা এবার চলে যাক। ভীষণ ঝড় উঠবে মনে হচ্ছে, আর বসে কাজ নেই। অথবা বুলুর বাচ্চা ছোট, বাড়িতে রেখে এসেছে, আর কতক্ষণ বসবে এখানে? অথবা বাচ্চু রাস্তায় গাড়ি পার্ক করে রেখেছে, কেউ না চুরি করে নিয়ে যায়, ওদের ছেড়ে দাও। ট্রাম বাসে ভীষণ ভিড় হয়ে যাবে এবার, ওদের এক্ষুনি না গেলে নয়। অথবা কার্তিক মাসের কাঁচা হিম লেগে যাবে মাথায়, আরও দেরি করে গেলে। অথবা বুলুর মায়ের শরীর ভালো নয়, বেশিক্ষণ বাড়ির বাইরে থাকা উচিত নয় ওর। অথবা এ বেলা না গেলে রোদটা আরও চড়ে যাবে, ওরা বরং বেলাবেলি চলে যাক। মেজো কাকিমার ঝুড়িতে গুজবের সংখ্যা অগুন্তি। ঋতুমাফিক রোদ আসা, হিম লাগা, ঠান্ডা লাগা, ঝড়, বৃষ্টি, চোর ডাকাত, নয়তো বাড়িতে মা, শ্বশুর, ছেলে ফুলে, নয়তো চাকরি বাকরি, নয়তো গাড়িতে ভিড়। শেষ অবধি গাড়ি চুরির ভয় পর্যন্ত দেখান মেজো কাকিমা। আত্মীয় বন্ধুদের খাওয়া হলেই আর 1 মিনিটও নয়, তক্ষুনি বিদায় করা চাই। বসতে দেন যতক্ষণ খুশি, কেবল সেলস গার্ল, সেলসম্যানদের। ওরা তো বেড়াতে আসেনি, কাজে এসেছে, ওদের কথাই আলাদা। সত্যি কথাই তো। এই যে, এই কাপড়টা আর পরবো না বৌমা, তুলে রাখো। মেজো কাকিমার হাতে ফর্সা লাল পেরে শান্তিপুরি ধুতি একটি। মেজো কাকিমা বললেন, বড় বিশ্রী কাপড় এখান বৌমা। এটা পরে বারান্দায় দাঁড়িয়েছিলাম, ও পাশে একখানা রিক্সা উল্টে বিয়ে বাড়ির বাসন কোসন সব রাস্তায় ছড়িয়ে পড়ল। কি কাণ্ড বলো দেখি! ওই বাড়ুজ্জেদের বাড়ির বিয়ের ভিয়েন বসছে, তার জন্যই যাচ্ছিল মনে হয়। আসলে হয়েছে কি, একটা গাড়ি একটা কুকুরকে প্রায় চাপা দিচ্ছিল। যেই গাড়িটা এদিকে হঠাৎ সরে এসেছে, অমনি ওই বাসন ভর্তি রিক্সাটা উল্টে পড়ল। কেউ কাউকে ধাক্কা মারেনি, সব আপনা আপনি, সব এই কাপড়খানার জন্যে। সেই দিনই এটা তুলে রাখা উচিত ছিল। মনে আছে, সেদিন এইটে পরে ভাত খাচ্ছিলুম, আর বিন্দুর মা পা হড়কে পড়ে গেল কলতলাতে। বড় বৌদি কিছু বললেন না। তবে আর ওই আলমারিটাতে জায়গা কুলোচ্ছে না, ঠাসা হয়ে আছে অপয়া শাড়িতে। তা দিয়ে বাসন কেনাও চলবে না, অপয়া বাসন হয়ে যাবে সেসব, পড়াও চলবে না। মেজো কাকিমা চেনেন যে, প্রত্যেকটা কাপড় তার মনে থাকে। এত অপয়া শাড়ি কি আর একদিনে জমেছে? তা নয়, 25 বছর ধরে জমেছে। মেজো কাকা মারা যাবার দিন থেকেই সেই প্রথম অপয়া শাড়ি বাছা শুরু হলো। যেটা পরা অবস্থায় মেজো কাকার মৃত্যু ঘটল, তারপর থেকেই অপয়া ঘটনা বড্ড বেড়েছে। পাশের বাড়ির মেয়েটা যে গলায় দড়ি দিয়েছে শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে, সেই খবরটা এই কাপড় পরেই শুনতে পেলুম। এটা বড্ড অপয়া,
এই কাপড়টাই পরেছিলুম সেদিন পদ্মপুকুরে, সেই ভীষণ মারামারিটা হলো, এই কাপড়টাই আমি পরেছিলুম সেদিন। মিত্তিরদের কর্তা গিন্নিতে বেদম ঝগড়া হয়েছিল, গিন্নি বাপের বাড়ি চলে গিয়েছিলেন চিরদিনের জন্য। শেষে মিত্তির মশাই নিজে গিয়ে বহু সাধ্য সাধনা করে 10 দিনে ফেরত আনলেন। এরকম কত কত। এই কাপড়টা পরা অবস্থায় ছোট খোকার বউয়ের প্রথম বাচ্চাটা নষ্ট হবার খবর পেয়েছিলাম। এই কাপড়টা পরা অবস্থায় বুলুর ছেলের ডিভোর্সের খবর শুনলুম। এটা পরেছিলাম যেদিন রামু ধোপা ট্রাম চাপা পড়েছিল। এই কাপড়টা পরা অবস্থাতেই সেজ ঠাকুরপোর চাকরি যাবার খবর এলো। এই কাপড়টা পরেছিলুম যখন রেডিওতে ইন্দিরা গান্ধীর মৃত্যু সংবাদ দিলে। এমনি নেহেরুর মৃত্যু সংবাদের শাড়ি, উত্তম কুমারের মৃত্যুদিনের শাড়ি, ভোলাদ্বীপ উড়ির চরে প্রবল বন্যা হবার দিনের শাড়ি, ভূপাল গ্যাস দুর্ঘটনার শাড়ি, কনিষ্ক প্লেন বিপর্যয়ের শাড়ি, বিশুর ঠাকুরমা পা পিছলে পড়ে কোমর ভাঙবার দিনের শাড়ি, পাড়ার ভূত কুকুর চাপা পড়বার দিনের শাড়ি, রিজুর বাবাকে পুলিশে ধরবার দিনের শাড়ি, শুভেন্দুর বাড়িওয়ালার হুজ্জুতি করার দিনের কাপড়, প্রতিমার ফেল করার দিনের, ফেলুর শ্বশুরের হার্ট অ্যাটাক হবার রাত্রিরের, বেঁটে শিবুর নামে হুলিয়া বিকোনোর দিনের, ফুলবাগানের বাড়িতে চুরি হবার দিনের, দেওঘরের বাড়ি বিক্রি হয়ে যাবার দিনের, সরোজের বউয়ের পালিয়ে যাবার দিনের, কুমারের বাপের পক্ষাঘাত হবার দিনের। এরকম অজস্র মন্দ দিন রাতের স্মৃতিতে ভর্তি মেজো কাকিমার অপয়া শাড়ির আলমারিটা। বড় বৌদি মাঝে মাঝে পুরানো দু একটা চুপি চুপি বের করে বিলিয়ে দেন আমাদের। আমরাও চুপি চুপি ছাপিয়ে নিয়ে পড়ি, নইলে জায়গায় আঁটবে কেন? অপয়া ঘটনা তো জগৎ জুড়ে রোজই ঘটছে। কানপুরে 3টে কচি কচি মেয়ের গলায় দড়ি দেবার দিনের শাড়িটাও তো ওতে উঠে গেছে। সকালবেলা উঠেই কাগজে ওই ছবি দেখার পরও সে কাপড় কি আর পরা সম্ভব যে কোনো মানুষের পক্ষেই? জগতে কিছু কিছু মানুষ রেডিও অ্যাক্টিভ হন। সুবীর যেমন, মেজো কাকিমাও খুব রেডিও অ্যাক্টিভ প্রাণী। 24 ঘন্টা রেডিও শুনতে ভালোবাসেন। চিরকালটা গ্রামোফোন, হ্যাঁ তা মন্দ কি, তবে রেডিওর মতন নয়। ওই রেকর্ড লাগাও রে, পিন লাগাও রে, ওসব 50টা ঝঞ্ঝাট নেই রেডিওর। চাবি ঘোরাও আর গান শোনো। শুধুই কি গান, সংবাদ, আবহাওয়ার খবর, ধর্ম আলোচনা, নাটক, যাত্রা, কি নেই? রেডিও একখানা ঘরে থাকলে আর ঘরে মানুষ লাগে না। মেজো কাকিমা ঘুমিয়ে থাকলেও রেডিওর চলা চাই, 6টা থেকে 11টা পর্যন্ত। অক্লান্ত রেডিওর চালক মেজো কাকিমা। কখনো ক, কখনো খ, কখনো বিবিধ ভারতী, কখনো ঢাকা। চাবি ঘুরিয়ে দিব্যি এদিক সেদিক শোনেন। প্রায় শুনি ইংরেজি ঝিনচাক বাদ্যি বাজছে রেডিওয়, আর মেজো কাকিমা তাকিয়া মাথায় ফুরুর ফুরুর নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন রেডিওটি মাথার কাছে নিয়ে। যখন থেকে ট্রানজিস্টার চালু হয়েছে, গাঁয়েগঞ্জের রাখাল বালকরা শুনেছি একটি করে ট্রানজিস্টার হাতে ঝুলিয়ে গরু চড়াতে যায়। আর মেজো কাকিমাও ট্রানজিস্টারটি সমেত রান্নাঘর, স্নানের ঘর সর্বত্রই বিচরণ করেন। সর্বভূতে আকাশবাণীর সাহচর্য মেজো কাকিমার পক্ষে অত্যাবশ্যক। তিনি রেডিওর অত্যাগ সহন সঙ্গী এবং রেডিওর মতিবুদ্ধি মতোই তিনি জীবনযাপন করেন। সেদিন বাড়িতে ঢুকেই দেখি মেজো কাকিমা দরজা জানালা বন্ধ করছেন। ভারী সুন্দর একটা হালকা ফুরফুরে মিষ্টি বাতাস বইছিল। এরকম বাতাসকেই বোধ হয় মলয় পবন বলে। আমি মেজো কাকিমাকে বারণ করি দরজা জানলা বন্ধ করতে। এত সুন্দর হাওয়াটা বন্ধ করে দেবার কোনো মানেই হয় না। গম্ভীর মেজো কাকিমা বললেন, এখন মিষ্টি হলে কি হবে, ও যে প্রচণ্ড লোকসান সঙ্গে নিয়ে আসছে বাবা। মানে? মানে প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা আসছে। তুমিও বাড়ি চলে যাও, আর এখানে থেকো না। যাবো মানে? এই তো এলুম। কিন্তু এত ঝড় বাদলে বাইরে থাকলে তোমার শাশুড়ি ভাববেন। তুমি বাড়ি যাও। কোথায় ঝড় বাদল? শুকনো তো। আসছে, ভয়ঙ্কর ঝড় আসছে। মোটেই আসছে না,
বাইরে পরিষ্কার আকাশ খটখটে, আমি তো এই এলুম বাইরে থেকে। রেডিওতে বলেছে, সতর্কবাণী দিয়েছে, তুমি জানবে কোত্থেকে? তোমরা তো রেডিও শুনবে না। প্রবল বান ডেকেছে, এখানেও এলো বলে। কোথায় বান? অন্ধ্রে না বাংলাদেশে? এই দুটো দেশকে প্রতি বছর সমুদ্র একবার করে মার দিয়ে যায়। শয়ে শয়ে পশু পাখি ঘরবাড়ি সমেত মানুষ মরে। অন্ধ্র আর চাঁদগা ছাড়া কি আর দেশ নেই? প্রচণ্ড বন্যা হয়েছে চীনে। চীন তো আমাদের গায়েরই ওপর। চীনে ঝড়ঝঞ্ঝা মানেই তো সেটা কলকাতাতে এসে পড়ল বলে। মেজ কাকিমা দ্রুত হাতে জানলা বন্ধ করতে থাকেন। চীনের ঝড় থেকে সাবধান হওয়া দরকার। বড় বৌদি চুপি চুপি বলেন, চীন তো ভালো, হনুলুলুতে ঝড় হয়েছিল রেডিওতে শুনেই মা তো ছাদ থেকে সমস্ত ভিজে কাপড় তুলে ফেললেন। আর ফ্লোরিডাতে সেই যে একটা সাইক্লোন এসেছিল, তার নাম ওরা দিয়েছিল সোনিয়া। তাই থেকে মার কি ধারণা হয়েছে কে জানে। রেডিওতে সোনিয়া নাম উচ্চারণ হলেই দৌড়ে গিয়ে জানালা দরজা বন্ধ করেন। টেলিভিশনটাকে মেজু কাকিমা এখনও মেনে নিতে পারেননি। টেলিভিশনের ঘরে উনি ঢোকেনি না। কেবল রামায়ণ হলে শুধু ওটা দেখতেই ইদানিং যাচ্ছেন। টিভিকে রেডিওর সতীন বলে মনে করেন মেজু কাকিমা। টিভির উপরে মনে মনে তাই তার রাগ। টিভি এসে রেডিওর যেন মান মর্যাদা নষ্ট করেছে। ছোট কাকুর মতো বড় বৌদিও মেজু কাকিমাকে স্নেহের প্রশ্রয় দেন। তার সব অযৌক্তিক কাণ্ড কারখানা মেনে নেন আর হাসেন। আশ্চর্য মানুষ বৌদি। মেজো কাকিমা খুব ভক্তিমতী। মেজো কাকিমার ইচ্ছে আমরাও সকলে ভক্তিমতী হই, কিন্তু কাউকেই মানাতে পারেননি। এমনকি ওর অদ্বিতীয় স্বেচ্ছাসেবিকা ওয়ান উম্যান ভলেন্টিয়ার ফোর্স বড় বৌদিকেও না। রাত্রে 7:30-8টার মধ্যে খেয়ে দিয়ে খোলা রেডিওর পাশে শুয়ে মেজো কাকিমা ঘুমিয়ে পড়েন। আর রাত 11টায় রেডিও বন্ধ হলেই উঠে পড়েন। বড় বৌদি ততক্ষণে স্কুলের খাতা টাতা সেরে সবে এসে শুয়েছেন। মেজো কাকিমাকে রাত্রে দেখতে হবে, পাশে একজনের না শুলেই নয়। ওর বয়স যদিও 70 হয়নি, কিন্তু হাড়টা ভালো নয়। দুবার অ্যাটাক হয়ে গেছে, পেসমেকার বসানো আছে। সে আর এক গল্প। ঘুম থেকে উঠে মেজো কাকিমা ঘড়ি দেখেন, তারপর ডাকেন, ও বৌমা, বৌমা, ঘুমোলে? বলি ঘুমোলে নাকি, ঘুমোলে? বড় বৌদি বলেন, কি মা, কিছু বলছেন? না মা না, কিচ্ছু বলিনি, বলছি ঘুমো। ঘুম তোমার দরকার। সারাদিন খেটে খুটে আসো, বাড়িতেও তো বুড়ি শাশুড়িটাকে নিয়ে তোমার বিশ্রাম নেই। ঘুমো মা, ঘুমো। ঘুম না হলে তোমার শরীর দেবে কেন? এত কাজ মানুষে পারে? ঘরে খাটনি, আবার বাইরে খাটনি। বিশ্রামের সময় বলতে তো এই রাতটুকুনি। তা না ঘুমোলে কি চলে মা? তাই বলছি ঘুমো, ঘুমিয়ে পড়ো। ঘুম মানুষের দেহে খাদ্য, পথ্য, ওষুধের মতোই জরুরি। ওটা তোমার দরকার। বড় বৌদি চুপ করে শুয়ে থাকেন, উত্তর দেন না। ও বৌমা, বৌমা, বলি সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে নাকি? এই যে দেখি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। তেষ্টা পেয়েছে ও বৌমা, জল খাবো। অকস্মাৎ মেজো কাকিমা মরিয়া হয়ে ওঠেন। বৌমা যে ঘুমননি তাও প্রমাণ হয়ে যায়। বৌদি উঠে পাশের টেবিল থেকে পাথরের গেলাসটি শাশুড়ির হাতে তুলে দেন। মেজো কাকিমার হাতের কাছেই ছিল গেলাস ভর্তি জল। জল খেয়ে তৃপ্ত হয়ে মেজো কাকিমা বলেন, নাও শুয়ে পড়ো, ঘুম তোমার দরকার। বৌদি হাসতে হাসতে শুয়ে পড়েন। একসময়ে ঘুমিয়েও পড়েন। মেজো কাকিমার মুখে নানান গল্প শুনতে শুনতেই। মেজো কাকিমা ঘুমন না, দাদার ছেলেবেলার গল্প করেন বৌদির কাছে। মেজো কাকিমার ওই একই ছেলে ছিল, আর একটি মেয়ে আছে, বোম্বেতে থাকে। তার ছেলেবেলার গল্পও শুনতে হয় বৌদিকে। তারপর ভোর 3টে বাজতেই ঘড়ি ধরে, ও বৌমা, বৌমা, উঠে পড়ো, ওটো ওটো, শিগগির বাথরুমে যাও, হিসি করে এসো, নইলে শরীর খারাপ হয়ে যাবে যে। এতক্ষণ বাথরুমে না গিয়ে থাকতে হয়, শরীরের বিষ শরীরে বসে যাবে যে। ওঠো, বাথরুমে যাও, কিডনি শেষ হয়ে যাবে, যাও বাথরুমে যাও। আপনি যাবেন মা? চলুন, আমি আলো জ্বেলে দিচ্ছি। আমি তো যাবই, সে কথা হচ্ছে না, আমি বলছি তুমি যাও।
এই যে তোমার একটানা ঘুমোনো বাথরুমে না গিয়ে, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় একটুও, খুব খারাপ অভ্যেস। মেজ কাকিমার অনুরোধ মাফিক বড় বৌদির স্বাস্থ্য রক্ষার প্রথম পর্ব শেষ হয়। বৌদি ফের ঘুমোতে যান। 4টে বাজে দেওয়াল ঘড়িতে। মেজ কাকিমা ডাকেন, অ বড় বৌমা, ওঠো মামনি ওঠো, 4টে বেজে গেল যে। বড় বাইরে ফিরে আসবে না, এরপর যে অনিয়ম হয়ে যাবে, শরীর শুদ্ধি না করলে কি চলে মা? যাও বড় বাইরে যাও, 4টে বেজে গেছে। মেজ কাকিমার এক্কেবারে কড়া নিয়ম। বড় বৌদির ইচ্ছে অনিচ্ছে বা শারীরিক প্রয়োজন তার বাথরুম যাবার কোনো ভিত্তিই হতে পারে না। এ ব্যাপারে মেজ কাকিমার ঘড়ি দেখাই সর্বাগ্রে বিবেচ্য। এতেও বৌদির হাসি মোছে না। বাথরুম থেকে এসে বৌদি আবার শুতে চেষ্টা করেন। মেজ কাকিমার নাম হওয়া উচিত ছিল কমলি, উনি নেহি ছোড়েগা। ঠিক 5টার সময় মেজ কাকিমা উঠে কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে ধূপ জেলে ঘণ্টা নেড়ে নেড়ে ধূপ নেড়ে নেড়ে ঘরময় দেওয়াল ভর্তি টাঙানো ক্যালেন্ডার থেকে বাঁধানো অপূর্ব সব দেবদেবীর ছবিতে এবারে আরতি করতে শুরু করেন। হেঁটে হেঁটে ঘরময় ঘুরে ফিরে মন্ত্র পড়তে পড়তে, বৌমা বৌমা, ওটো ওটো, শাঁখটা ধরো, বাজাতে হবে না, কেবল ধরো, অমনি নাড়লেই হবে। যাও বাসি কাপড়টা আগে ছেড়ে এসো, তারপর শাঁখটা নাড়াও। এই ব্রহ্ম মুহূর্ত বড় জাগ্রত মুহূর্ত। এই সকালে দেবতাদের আরতির সময়ে সবাইকে উপস্থিত থাকতে হয়। ওরা সব সশরীরে এসে পুজো নেন। এই সময়টায় স্বর্গের সঙ্গে মর্তের, দেবতার সঙ্গে মানুষের যোগাযোগের প্রকৃষ্ট সময়। এই মুহূর্তটা ঘুমিয়ে নষ্ট করতে নেই মা, উঠে পড়ো। দেখো কি সুন্দর সূর্য উঠবে এবার, ছাদে যাও। ছাদে গিয়ে পূর্ব মুখ হয়ে দাঁড়িয়ে হাত জোর করে বলো, ওম জবা কুসুম শঙ্কাশং। ওঠো বৌমা, ও কি পাশ ফিরছ কেন? ও বৌমা ওঠো। পিঠে জোরসে ঠেলা খেয়ে বড় বৌদি ঘুম চোখে এবার বলেন, এই যে উঠছি উঠছি মা, আপনার ত্রিপলাটা ভেজানো আছে, এই আমি উঠেই দিচ্ছি। হঠাৎ আশ্চর্য পট পরিবর্তন। নরম সুরে মেজ কাকিমা বলেন, ত্রিপলা? আবার তুমি ত্রিপলা ভিজিয়েছ? কবরেজ মশাই বুড়ো হয়েছেন, কি বলতে কি বলছেন? আমি বলেছি না আমি ত্রিপলা খাই না, ত্রিপলা খাবো না আমি। না মা, তা হয় না, কবিরাজ মশাই রাগ করবেন। তুমি শো তো ততক্ষণ, চোখে এক ফোঁটা ঘুম নেই মেয়ের, ভোর হতে না হতেই উঠে পড়ে আমার পিছনে লেগে গেছো। মা ত্রিফলা খাও, শুধু শুধু এক্ষুনি উঠবার দরকার নেই, তোমার তো মর্নিং স্কুল নয় বৌমা। তুমি বরং আর একটু রেস্ট নাও, বিশ্রাম করো, আর একটু ঘুমিয়ে নাও দেখিনি বৌমা। ঘুমটা জরুরি তোমার, তোমার শরীরের পক্ষে ঘুমটা খুবই দরকার। বলতে বলতে মেজ কাকিমা একা একাই ছাদে পালান। বড় বৌদি মৃদু হেসে পাশ ফিরে শুয়ে আবার ঘুমিয়ে পড়েন। এখন 2 ঘন্টা নিশ্চিন্ত। সেই 7টায় সুরবালা আসে, এসে চা তৈরি করে। চান করে পুজো করে চা খেয়ে কাগজ পড়ে এক্কেবারে তারপরে মেজ কাকিমা এসে চায়ের কাপ হাতে আদর করে বড় বৌদিকে তুলবেন। বৌমা, বৌমা, ওঠো ওঠো, চা খাও। আর কতক্ষণ ঘুমোবে? তোমার স্কুলের বেলা হয়ে গেল যে। মেজ কাকিমার রেডিওতে তখন লোকসঙ্গীত চলবে, ত্রিফলার টাইম ওভার। শেষ হলো গল্প মেজ কাকিমার গল্প। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।